এখানে আসার পরে অনেকেই ভুক্তভোগী। 3 মাসের আকামার পর আকামাগুলা পায় নাই। মানুষদেরকে গুম করা ফেলা হচ্ছে। আমরা অনেক কষ্টভাবে জীবনযাপন করতেছি। আমরা ফজরের নামাজটা পড়তে যেতে এখন ভয় পাই। সৌদি আরব বিশ্বের অন্যতম ধনী দেশ আর লাখো বাংলাদেশি প্রবাসীর কর্মস্থল। কিন্তু সাম্প্রতিক সময়ে দেশটির রাজধানী রিয়াদে একটি উদ্বেগজনক ঘটনা বাড়ছে। বাংলাদেশি প্রবাসীদের অপহরণ করে মুক্তিপণ আদায়। গত এক বছরে একাধিক এমন ঘটনার খবর সামনে এসেছে যা প্রবাসীদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। কেন বাড়ছে এই অপহরণের ঘটনা, কারা এর পেছনে জড়িত, আর প্রবাসীরা কিভাবে নিরাপদ থাকতে পারেন? আজকের ভিডিওতে এই বিষয়গুলো জানার চেষ্টা করব ভুক্তভোগী এবং প্রবাসীদের কাছ থেকে। তাহলে পুরো ভিডিওটি ধৈর্য ধরে দেখুন। আসসালামু আলাইকুম। সৌদি আরবের রিয়াদ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আল কাসির। ভাতা এলাকায় আছি, বাংলাদেশি অধ্যুষিত এলাকা। এই ভাতার বিভিন্ন জায়গায় ঘুরছি এবং বাংলাদেশিদের সাথে কথা বলছি, তারা কেমন আছে, নতুন যারা সৌদি আরবে আসতে চান তাদের উদ্দেশ্যে কী পরামর্শ দিচ্ছেন, এইসব বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো। চলতে চলতে আমি ভাতা এলাকায় কুমিল্লার আরিফ ভাইকে পেয়ে গেলাম। আরিফ ভাই এখানে গাড়ি চালান। আরিফ ভাইয়ের কাছ থেকে কিছু বিষয় জেনে নেব। আরিফ ভাই সৌদিতে কত বছর? আলহামদুলিল্লাহ, আমি এখানে আছি 2 বছর প্লাস। সৌদি আরবে কেমন লাগছে? সৌদি আরব আসলে এখানে আলহামদুলিল্লাহ এখানকার যে নিয়ম, এখানকার যে রুলস আলহামদুলিল্লাহ ভালো। আমাকে গত 2 মাস আগে মেবি আমার ডেটটা খেলনে, তো রিয়াদ ভাতা থেকে আমাকে বলল যে 28 নম্বর যাবে। তো আমি এখান থেকে ওদেরকে নিলাম। নেওয়ার পরে মধ্যপথে গিয়ে ওরা আমার সাথে বিভিন্নভাবে তালবাহানা করে। এক পর্যায়ে আমাকে তারা রান্দাও চাইনিজ কুরাল আমার পিছনে ধরে আমাকে বলল তাদের গন্তব্যস্থল, তাদের লোকেশনে নিয়ে যাওয়ার জন্য। তো এক পর্যায়ে আমি যখন তাদের সাথে এই বিষয় নিয়ে মার্কেটিং কথাবার্তা বলি বা আমি বুঝতে পারছি, তখন আমি কি করলাম, এখানে যেটা সৌদির ভাষায় বলা হয় মাহাত্তা বা পেট্রোল পাম্প, আমাকে সেভ করার জন্য আমি তখন তৎক্ষণিক সময়তে তাড়াতাড়ি দ্রুত করে আমি পেট্রোল পাম্পে চলে যাই। আর পেট্রোল পাম্পে যাওয়ার পরে আমার সামনে যেই লোকটা বসা ছিল, এখানে কিছু বাংলাদেশি ছিল, পাশাপাশি মাসরি ছিল, অন্য দেশীয় ছিল। তো আমি যখন সামনের একজনকে ধরে ফেলি, পিছন থেকে আরও 2 জন নামে আমার এখানে মাথার পিছনে ব্যাক সাইডে তারা রান্দাও দিয়ে কোপ দেয়। কোপ দেওয়ার পরে এখানে লোকাল যারা ছিল তারা দৌড়ে আসে এবং আমি এর ভিতরে একজনকে ধরতে সক্ষম হই। পরবর্তীতে এখানকার লোকাল গভর্নমেন্ট পুলিশ আসে, সিআইডি আসে, যারা অন্যান্যরা আসে, তারপরে ওদেরকে অ্যারেস্ট করা হয়। আর আমার এই কেসটা বর্তমানে চলমান অবস্থায় আছে। আমি হসপিটালে 4 দিন ভর্তিরত অবস্থায় ছিলাম। এখানকার পরিস্থিতি বর্তমানে এই কিডন্যাপিংটা, আমি বিশেষ করে যারা বাংলাদেশের দূতাবাসে দায়িত্ব আছে এদেরকে এই বিষয়টাকে ভালোভাবে নজর দেওয়ার জন্য আহ্বান করছি, বিশেষভাবে অনুরোধ করছি। বিভিন্ন সূত্রে জানতে পেরেছি অপহরণের ঘটনাগুলো সাধারণত কয়েকটি নির্দিষ্ট উপায়ে ঘটে। প্রথমত, কিছু অপরাধী বাংলাদেশি প্রবাসীদের টার্গেট করে। তারা জানে প্রবাসীরা দেশে পরিবারকে টাকা পাঠান, তাই তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করা সম্ভব। দ্বিতীয়ত, অনেক সময় পরিচিত বা একই দেশের মানুষও এই অপরাধের সঙ্গে জড়িত থাকে। তারা বিভিন্ন অজুহাতে ডেকে নেয়, যেমন কাজের কথা বলা, ব্যবসার কথা বলা অথবা সাহায্যের কথা বলা। এরপর নির্জন জায়গায় নিয়ে গিয়ে জিম্মি করা হয়। তারপর ভুক্তভোগী পরিবারের কাছে ফোন করে দাবি করা হয় বড় অঙ্কের টাকা। রিয়াদে বসবাসকারী লিটন সোহরাব ভাইয়ের সাথে কথা বলেছিলাম অপহরণের বিষয়টি নিয়ে। তিনি নিজেও ভুক্তভোগী। সত্যিকার অর্থে কি অপহরণ বিষয়টা আমি প্রায় 25 থেকে 30 বছর সৌদি আরব, এই শব্দটার সাথে কখনো পরিচিত ছিলাম না। কিন্তু এই 2 বছর হলো এটা এমনটাই বেড়ে গিয়েছে যে মহামারী আকারে। আমি যতটুকু দেখলাম প্রবাসের মাটিতে, এগুলা হলো বেশিরভাগই ওই যে দালালদের দ্বারা প্রবাহিত হয়ে এই দেশে আসার পরে তারা দেখা গেছে যে 3 মাসের আকামার পর আকামাগুলা পায় নাই।
তো যখন সে আকামাগুলো পায় নাই তখন সে কি করে বেকার হয়ে যায়। তো এই লোকগুলা কি করে, কিছু কিছু দুষ্কৃতকারী বাংলাদেশি লোকজন আছে যারা বিগত সময় থেকেই তারা কিন্তু কোনো কাজের সাথে জড়িত না, তারাই এই ধরনের বিভিন্ন কাজের সাথে জড়িত, আইন শৃঙ্খলা বিরোধী কাজগুলো এখানে করে। তো তাদের সাথে তখন এই লোকগুলা সম্পৃক্ত হয়ে যায়। কিছুদিন আগে আমি কিডন্যাপদেরকে নিয়ে রিপোর্ট করতে গিয়ে নিজেই দেখা গেছে কিডন্যাপাররা বাদী হয়েছে, আমি আসামি হয়ে প্রায় 5 মাস জেল খেটে বের হয়েছি। তাতে আমার কিডন্যাপদের বিরুদ্ধে বাংলাদেশি যারা আছে দুষ্কৃতকারী, তাদের বিরুদ্ধে আমার বলিষ্ঠ কণ্ঠ আছে, থাকবেই। এবং আমি দূতাবাসকে অবহিত করি, দূতাবাসটাও জানে যে আমার বিষয়গুলো, এবং অহরহ কিডন্যাপ হচ্ছে। তো আমি মনে করি যে এই যারা, কিন্তু এদের সংখ্যা বেশি না, হয়তো 15 থেকে 20 জন, তারা কিন্তু এই লোকগুলাকে দিয়েই কিডন্যাপ করে। কাদেরকে কিডন্যাপ করছে? তারা খুব দরিদ্র, নিরীহ, কাজকর্ম পাচ্ছে না, তাদেরকে তুলে নিচ্ছে। তাদের আত্মীয়স্বজন যারা ঢাকাতে আছে, বাংলাদেশে আছে, তাদের কাছে কল দিয়ে তারা এখানে যে একটা নির্যাতন করে, এই নির্যাতনের চিত্রটা তাদের আত্মীয়স্বজনের কাছে তুলে ধরে। তো আত্মীয়স্বজন ব্যাকুল হয়ে কী করবে, নিজের আত্মীয়স্বজন, তখন তারা দেখা গেছে অনেকেই ঘর বাড়ি গরু ছাগল ইত্যাদি বিক্রি করে এই কিডন্যাপদেরকে পয়সা দিয়ে ওরা মুক্তি নিয়ে আসে। আবার সেক্ষেত্রে অনেকেই কিন্তু মুক্তি পাচ্ছে না, যেহেতু তাদের আর্থিক অবস্থা ভালো নেই। 3 থেকে 4 জনের মৃত্যু সংবাদ আমরা পেয়েছি। যেমনটি আপনার কিছু রাকিব করে একটা ছেলে এখানে মাটি দিয়েছে, মহসিন করে একটা ছেলে, 2 জন আরও আছে, হয়তো সেটা আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। বর্তমানে সৌদি আরবে প্রায় 20 থেকে 25 লাখের বেশি বাংলাদেশি কাজ করছেন। তারা মূলত কাজ করেন নির্মাণ খাত, রেস্টুরেন্ট, ড্রাইভিং পেশা, গৃহকর্মী ছাড়াও বিভিন্ন কোম্পানিতে। এই প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই প্রবাসীদের মধ্যে কিছু মানুষ এখন নতুন এক সমস্যার মুখোমুখি হচ্ছেন, অপহরণ। যারা নতুন রিয়াদে যাচ্ছেন তাদের মধ্যেও কাজ করছে একই আতঙ্ক। সৌদি আরবের বর্তমান অবস্থা আসলে তো এখন মানুষ সার্বিক একটা আতঙ্কের মধ্যে আছে, যেটা আমাদের যেটা হচ্ছে যে মানুষদেরকে গুম করা ফেলা হচ্ছে, তারপরে উঠাইয়া নিয়ে যাওয়া হচ্ছে। এসব বিষয়ে মানুষ একটু আতঙ্কের মধ্যে আছে আর কি, সব জায়গাতে। বিশেষ করে আমাদের ভাতা, হারাজ এবং মানপুয়া কেন্দ্রিক এলাকাটা একটু বেশি রিয়াদের। তো এই বিষয়টা আসলে বাংলাদেশ দূতাবাস প্লাস বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। ওরা যদি এ বিষয়ে একটু ভালো পদক্ষেপ নেয় সৌদি প্রশাসনের সাথে, আমাদের জন্য ভালো আর কি। আমরা এখানে আসছি আজকে 1 মাস 10 দিন, চাকরি বাকরি নাই, অনেক মানুষ বেকার আছে এখানে। মূলত এখানে চাকরি বাজার খুবই খারাপ। আমরা অনেকেই অনেক কষ্ট জীবনযাপন করতেছি। বর্তমান অবস্থা খুবই পরিস্থিতি। আমার এখানে একটা বড় বিশাল সমস্যা অপহরণের। এখানে বিভিন্ন সময় শুনি বিভিন্ন লোক অপহরণ হয়, বাঙালিরা বলে নাকি নিয়ে অপহরণ করে। আমরা খুব বিপদে আছি এই দেশে। যার গাড়িতে চড়ে যাচ্ছি তার নাম ফখরুল ইসলাম। লম্বা সময় ধরে আছেন রিয়াদে, প্রবাসীদের নিয়ে কাজ করেন, যুক্ত আছেন কমিউনিটির সাথেও। অপহরণের বিষয়টা তো দিনের আলোর মতো সত্য একটা বিষয়। হয়তো একটা সময় হয়তো আমরা ভাবতাম যে শুধু আমরা যারা সৌদি আরবে অবস্থান করি শুধু আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানতাম, বিশেষ করে আজ থেকে আরও 4-5 মাস আগেও। কিন্তু বিষয়টা এতটাই প্রচারিত হয়েছে এবং বিশ্বব্যাপী, এবং এটা একটা আলোড়ন সৃষ্টি করেছে। প্রবাসীরা অনেকভাবে আতঙ্কিত। তারা শুধুমাত্র যদি বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে যদি আমাদের বাংলাদেশি ভাইদেরকে জিজ্ঞেস করি, তখন তারা বলেন যে ভাই আমরা ফজরের নামাজটা পড়তে যেতে এখন ভয় পাই। তারপরে হচ্ছে যে বাংলাদেশি অধ্যুষিত এলাকা হারা এবং বাথা, সেই হারাতে আপনি এখন রাত 10টার পরে যান, তখন মনে হচ্ছে যে একেবারে শুনশান নীরবতা, সেখানে রাস্তায় মানুষ নেই। একেবারে হচ্ছে যে প্রকাশ্যে কয়েকজন লোক একসাথে আড্ডা দিচ্ছে, সেখান থেকে সু মেরে তারা নিয়ে যাচ্ছে। এবং তাদের সাথে মানে কিছু কিছু ঘটনা যেটা আমরা পর্যবেক্ষণ করেছিলাম সেটা হচ্ছে যে এইরকম, যে এরা সকলেই প্রশিক্ষিত বলে মনে হচ্ছে। এরা ট্রেন্ড আপ একটা মিলিটেন্ট ফোর্সের মতো, এদেরকে বিভিন্নভাবে হয়তো প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এবং সেই প্রশিক্ষণটাকে নিয়েই তারা এখানে এসে সেই বিষয়টাকে অ্যাপ্লাই করছে। মানে এখানে যদি 100 জন লোকও থাকে, তাদের টার্গেটকৃত যে লোকটা থাকে তারা উঠাই নিয়ে যাবে, এই সক্ষমতা তারা রাখে। এবং দূতাবাসের কাছেও আসলে এই বিষয় নিয়ে বিভিন্ন সময়ে কথা বলা হয়েছিল, ওনাদের পরামর্শ দেওয়া হয়েছিল এবং ওনাদের সহায়তা চাওয়া হয়েছিল। এবং তারা লোকে দূতাবাসের মতো করে কাজ করে যাচ্ছেন। ওনাদের যতটুকু সীমাবদ্ধতা আছে ততটুকু সীমাবদ্ধতার মধ্য থেকে, যেহেতু জায়গাটা সৌদি আরব এবং এখানকার প্রশাসন তাদের মতো করে তারা কাজ করবে। তো আমাদের দূতাবাস যেটা আমাদেরকে আশ্বাস করেছেন, আমরা আমাদের মতো করে কাজ চালিয়ে যাচ্ছি
এবং সকলের যদি সহায়তা প্রয়োজন হয় সবাই সবার অবস্থান থেকে সচেতন থাকার ব্যাপারে দূতাবাস আমাদেরকে সবসময় এই বিষয়টা আমাদেরকে আহ্বান জানিয়েছে। কেন বাড়ছে এই অপরাধ? আমার কাছে মনে হয় প্রথমত অবৈধভাবে বসবাস করা বা অনিয়মিত কাগজপত্র থাকা শ্রমিকরা সহজ টার্গেট হয়ে যায়। দ্বিতীয়ত প্রবাসীরা অনেক সময় অপরিচিত মানুষের উপর সহজেই ভরসা করেন। তৃতীয়ত কিছু অপরাধী চক্র প্রবাসীদের তথ্য সংগ্রহ করে পরিকল্পিতভাবে এই কাজ করছে এবং যেটি বেড়েছে গত 5 আগস্টের পর থেকে। তবে সৌদি আইন শৃঙ্খলা বাহিনী অনেক সময় দ্রুত অভিযান চালিয়ে ভুক্তভোগীদের উদ্ধারও করেছে, এজন্য তাদের একটা ধন্যবাদ দেয়া যেতেই পারে। আমার কাছে মনে হয় প্রবাসী ভাইয়েরা কিছু সতর্কতা মেনে চললে অপহরণের মতো ঘটনা রোধ করা সম্ভব। এই যেমন অপরিচিত কারো সঙ্গে নির্জন স্থানে দেখা না করা, নতুন কাজ বা ব্যবসার প্রস্তাব পেলে আগে থেকে যাচাই করা, পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা, সন্দেহজনক কিছু হলে স্থানীয় পুলিশকে জানানো, কমিউনিটিতে জনসচেতনতা তৈরি করা এবং এমন কিছু দেখলে সবাই মিলে সেটির প্রতিরোধ করা। এছাড়া বাংলাদেশ দূতাবাস বা কনসুলেটের সঙ্গেও যোগাযোগ রাখা খুবই গুরুত্বপূর্ণ। শেষ কথা, সৌদি আরব শুধু কাজের জায়গা নয়, এটি লাখো বাংলাদেশি পরিবারের স্বপ্নের সঙ্গে জড়িত। তাই প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্টদের বিষয়টিতে নজর দেওয়ার অনুরোধ করছি। আর প্রবাসী ভাইদের বলছি, সতর্ক থাকলে অনেক বিপদ এড়ানো সম্ভব। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর অপহরণের ঘটনা নিয়ে আপনার মতামত জানাতে পারেন ভিডিওর কমেন্টস বক্সে। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।